গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, এটার সাথে বাস্তবতার কোনো মিল নেই। দুদিন ধরে আন্টির অবস্থা আরো অবনতির দিকে যাচ্ছে। আঙ্কেলের মুখের দিকেও তাকানো যাচ্ছে না। টাকার কমতির কারণে ডক্টরদেরও খামখেয়ালি চোখের সামনে পড়ে। সবকিছু হচ্ছে, কিন্তু করার মতো যেন কিছুই নেই। এমন মানসিক চাপে খাওয়া দাওয়া ঘুম সব ছেড়ে দিয়েছে সে। চোখের নিচে কালো দাগ পড়েছে, আগের থেকে শুকিয়ে শরীরের রং মরা মানুষের মতো কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এইদিকে কিছুদিনের জন্য রাশিয়া যাওয়ার কথা ছিল জাংকুকের। আজ সে আরো 15 দিন পেছালো। এভাবে সময় পেছানোর কারণ ভিডিও কলে থাকা ব্যক্তিটি বুঝে উঠতে পারছে না, কারণ জিজ্ঞাসা করার মতো সাহস তার মধ্যে নেই। জাংকুক পায়ের উপর পা তুলে টেবিলের উপরে রাখা দুটো কাগজের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসে। আমার পরিকল্পনার সামনে তোমার জেদ, তোমার সাহস আর প্রত্যাখ্যান ঠুনকো হয়ে যাবে। একদিক থেকে না, তুমি সব দিক থেকে আটকাবে। ইতিমধ্যে তোমার করুণ অবস্থা চলছে, সময়ের সাথে এটা বাড়বে। তুমি বাধ্য হবে আমার কাছে আসার জন্য। জাংকুক শব্দ করে হেসে উঠে দাঁড়িয়ে বাহিরে তাকায়। ঠোঁটে নিকোটিনের ধোঁয়া উঠছে। তুমি অবশ্যই জানবে, আমি যা চাই তা পেয়ে ছাড়ি, সেটা যত সময় লাগুক না কেন। এইদিকে তেজ জীবনে চলার গতিপথের সাথে হতাশা, মানসিক চাপ সময়ের সাথে সাথে বেড়ে উঠছে। তার কাছে মনে হচ্ছে ছোট একটা বৃত্তাকারের ভেতর আটকা পড়েছে সে, যেখান থেকে বের হওয়া যেন মুশকিল। সে দীর্ঘ গভীর শ্বাস ফেলে পরনের স্কার্ট খিঁচে ধরে চোখ বুজে নেয়। আন্টির অসুস্থতা আজ সে নিজ চোখে দেখে এসেছে। একজন নার্স বলেছিল রোগীর এই অবস্থা থাকলে তাকে বাঁচানো সম্ভব হবে না। এই কথাটা শুনে বুকের ভেতর প্রচণ্ড ব্যথা হচ্ছিল তার। আশ্রমে দুজন মেয়ে সাথে ছিল। সে নিজেকে শক্ত করে সামনে নিলেও তারা কাঁদছিল। আঙ্কেলের অবস্থাও ভালো না, বয়স বাড়ার সাথে সাথে শরীরটাও কেমন দুর্বল হয়ে যাচ্ছে। একজন মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছে, আরেকজন মানুষ যার কাছে নিজের চাওয়া সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। মানুষ কতটা বিকৃত আর সাইকো মস্তিষ্কের হতে পারে তা ওই ব্যক্তিকে না দেখলে কখনোই জানতে পারতাম না। এরই মধ্যে হসপিটাল থেকে কল আসে। জানতে পারে জিহাবের অবস্থা আরও খারাপ। কথাটা শোনা মাত্রই তের হাতের গ্লাসটা নিচে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সে অস্থির হয়ে ওঠে। সে কি করবে, কি করে তাকে বাঁচাবে? শীতকাল চলে এসেছে, বাইরে ঠান্ডা পড়েছে বেশ, তবে তের গায়ে কোনো শীতের পোশাক নেই। সে জঙ্গলের মাছ দিয়ে হাঁটছে। ধীরে ধীরে পায়ের কদম ফেলে গেস্ট হাউসের কাছে চলে আসে তে। আজ ভিতরে আলো জ্বলছে, তার মানে সে আছে। তে ঢোক গেলে সদর দরজায় তে প্রবেশ করতেই আশ্রমের সামনে এসে দাঁড়ালো ইয়ঞ্জন। তে বেশ অবাক হয়। লোকটি কি তার জন্য অপেক্ষা করছিল? মনে মনে প্রশ্ন জাগে। স্যার বাসায় নেই, আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে স্যারের কাছে পৌঁছে দিব। কথাটা বলে ইয়ঞ্জন তার পাশ কাটিয়ে বাইরে চলে যায়। তে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার ঘৃণা সীমা অতিক্রম হয়ে যাচ্ছে। সবকিছু তার সাজানো পরিকল্পনা ছিল, তার বিনোদনের এক অংশ। সে নিজ জায়গা থেকে তার করুণ পরিস্থিতির আনন্দ নিচ্ছিল এবং নিচ্ছে। এটাতে হাড়ে হাড়ে টের পাচ্ছে। পূর্বাঞ্চল শহরের আরো ভেতরের দিকে নিরিবিলি এলাকায় সময় কাটানোর জন্য ফার্ম হাউস তৈরি করে রেখেছে। জাংকুক আপাতত এখানেই আছে। ফ্যাক্টরির পার্টনারদের সাথে মিটিং ছিল, তারা কিছুক্ষণ হয়েছে চলে গেছে। সে বেডরুমের সোফায় পায়ের উপর পা তুলে মাথা হেলিয়ে বসা। এরই মধ্যে দরজায় নক। সে ঠোঁট বাঁকিয়ে হাসে। কে আসতে পারে সে যেন ভালো করেই জানে। তে কম্পিত হাতে দরজা ঠেলে ধীর পায়ে ঘরে প্রবেশ করে। ইতিমধ্যে জাংকুক সোজা হয়ে বসে দরজার দিকেই চেয়েছিল। তে তার চোখের সামনে আসতেই তার ঠোঁটে বিজয়ের হাসি খেলে যায়। তুমি এখানে? কিছু না জানার ভঙ্গিতে জাংকুক জিজ্ঞাসা করে। তার মুখ সবসময়ের মতো শান্ত, শীতল দৃষ্টি, ব্যবহারে গভীরতা রয়েছে। কেন আপনি আমার সাথে এমনটা করছেন? এটা জিজ্ঞাসা করার জন্য এসেছো? এতটা নির্দয় কিভাবে হতে পারেন আপনি? আপনার সমস্যা আমার সাথে ছিল, কিন্তু কষ্ট পাচ্ছে আন্টি। আমি জানি সংস্থা থেকে শুরু করে হাসপাতাল পর্যন্ত আপনার ক্ষমতায় আছে। দয়া করে এসব কিছু বন্ধ করুন। আপনার কাছে আমি হাত জোর করে বলছি। তোমার সাহস দেখে আমি অবাক হতে বাধ্যতে। তুমি আমার উপর দোষ চাপাতে এসেছো কারণ আপনি এমনটা করেছেন।
জাংকুক কিঞ্চিত হেসে বলে, কোনো প্রমাণ আছে? নেই প্রমাণ। ক্ষমতা ধররা কি প্রমাণ রাখে? তারা তো ক্ষমতা ধরই হয়, অসহায়ত্বের পিষে দেয়। জাংকুক মাথা দুলায়। রাইট, এখন আসল কথায় আসো। অপ্রয়োজনীয় কথা বলা আর শোনা কোনোটাই আমার পছন্দ না। কেন চান আপনি আমাকে? আপনার বাসনার জন্য তো আপনি যে কোনো মেয়ে পেয়ে যাবেন। আমি কেন? বলিতে কান্নায় ভেঙে পড়ে। তুমি আলাদাতে সব কিছুর থেকে। আজ পর্যন্ত অনেকের প্রতি আকর্ষিত হয়েছি, কিন্তু কখনো অধিকার করার চিন্তা আসেনি। যাই হোক, বেশি কথা আমার পছন্দ না। আগেও বলেছি, জোর করছি না, সব তোমার উপর। কিন্তু আপনি বাধ্য করেছেন। হয়তো কখনো মাফ করব না। আমি আপনাকে কখনোই ক্ষমা করব না। বলিতে শব্দ করে অঝরে কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ে। জাংকুক ক্রুর হাসে। সে হালকা ঘাড় কাত করে তার সামনে এক হাঁটু ভেঙে বসে। আলতো করে তের মাথায় হাত বুলিয়ে দেয়। ঠিক আছে, কিন্তু মেনে নাও, তোমার আর কোনো উপায় নেই আমার হওয়া ছাড়া। আর যদি মেনে নিতে না পারো, তাহলে দরজা খোলা আছে। পেয়ে দুহাত শক্ত করে কিছুক্ষণ চুপ থেকে অশ্রুসিক্ত ঘৃণা ভরা নয়নে জাংকুকের দিকে তাকায়। কতদিনের জন্য আমি আপনার রক্ষিতা হব? জাংকুক ভুরু কুঁচকে থাকে। রক্ষিতা? হ্যাঁ, কতদিনের জন্য? জাংকুক তার মাথা থেকে হাত সরিয়ে উঠে দাঁড়ায়। তোমার প্রতি আমার সব ধরনের অধিকার থাকবে। কিছুদিনের রক্ষিতায় আমার মন পোষাবে না। আমি যাকে চাইব তার নিঃশ্বাস যে পর্যন্ত চলবে তাকে আমার হয়ে থাকতে হবে। কথাগুলো বলতে বলতে সোফার সামনে টেবিলের উপর রাখা কিছু কাগজের মাঝে দুটো কাগজ বের করে আনে জাংকুক। 2 জায়গায় সাইন প্রয়োজন তোমার। এরপর দেখবে সব ঠিক হয়ে যাবে। ট্রাস্ট মি। তেই শরীরে শক্তি পাচ্ছে না, নিস্তেজ হয়ে পড়েছে। কোনোভাবে বসা থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। এরই মধ্যে ইয়ঞ্জন হুজুরকে নিয়ে আসে। বিয়ের কাজ শেষ হয়, অতঃপর বিয়েটা হয়ে গেল। জাংকুকের দিক থেকে ধর্মীয় এবং আইনগতভাবে বিয়ের কার্যক্রম শেষ হলে ইয়ঞ্জন হুজুরকে যেভাবে নিয়ে এসেছিল তারা ঠিক সেভাবে আবার চলে যায়। বেডরুমের নিস্তব্ধতা বিরাজ। মাথা নত করে সোফার এক প্রান্তে বসাতে সে ভাবছে, একটা সাধারণ সৎ হাসি খুশিতে ভরা জীবনযাপন করতে চেয়েছিল, কিন্তু নিয়তিতে এমন কিছু ছিল। সোফার আর এক প্রান্তে পায়ের উপর পা তুলে বসা জাংকুক হাতে ঘড়ি খুলতে খুলতে নিস্তব্ধতা ভাঙে। একজন পুরুষের একটা নারী থাকতেও অন্য নারীর প্রতি আকর্ষিত হওয়া ভুলের কিছু না, এটা আমি মানি। আর আমি যা মানব সেটাই তোমার মানতে হবে এখন থেকে। আশা করি কোনো রকম সাহস দেখিয়ে নিজের পায়ে নিজের কুড়াল মারবে না। মনে রেখো, তোমার আন্টির দায়িত্ব আমার হাতে। পেট তাচ্ছিল্য হাসে। মুখ না খোলার জন্য কি ব্ল্যাকমেল করছেন? বাকিটা আর বলতে পারে না। জাংকুক তার গলায় ঝুলানো স্কার্ফটা টান মেরে তার গলা পেঁচিয়ে ধরে আর আস্তে আস্তে তার দিকে ঝুঁকে পড়ে। তের ভিতরটা ধক করে ওঠে। কি হবে তার সাথে এখন? ভয়ে তার আত্মা কেঁপে ওঠে। তার মধ্যে গলায় পেঁচিয়ে রাখা স্কার্ফের দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা। জাংকুক হাসে। ব্ল্যাকমেল? হ্যাঁ, জীবন জাংকুক তার চাওয়াকে গুরুত্ব দিতে পছন্দ করে। তোমার মুখ খোলা, এরপর কে কি ভাবলো বা কি হবে এসবের জাংকুক ধারে না। আমাকে চিনতে শিখো লিটল বার্ড। কথাটা শেষ করে সে স্কার্ফের প্যাচ আরো শক্ত করে। তেজ চোখ বন্ধ করে ছটফট করে ওঠে। চিনেছি তো আপনাকে, একজন সাইকো চরিত্রহীন পুরুষ। এটা কি যথেষ্ট নয়? উপরওয়ালা আছে মিস্টার জিউন জাংকুক। আজ আপনার দিন, কোন একদিন আমারও আসবে। আমার চোখ দিয়ে যে কয় ফোঁটা আপনি জল ফেলবেন, আমি একদিনে সব শোধ করব। জাংকুক ধরে রাখা স্কার্ফ হাতে পেঁচাতে থাকে। তের কথা কানে নিয়েছে নাকি বোঝা যাচ্ছে না। সে ধীরে ধীরে তার দিকে আরো ঝুঁকছে। তোমার কথার ধার বেশ, কিন্তু তুমি কি জানো তোমার সাথে আজ কি হবে? তার ফিসফিস কণ্ঠ। বিশ্বাস করো, আজ আর কল্পনা মনে হবে না, সব বাস্তবে হবে। কিন্তু তার আগে আমি তোমার মুখ থেকে শুনতে চাই। বলো তুমি কার? ফিসফিস করে বলে উঠল। তে কেঁদে উঠে। বলো বলছি। সে তার স্কার্ফের প্যাচ আবার শক্ত করে। তে কেঁদে উঠল। আপনার? জাংকুক তের গলার দিকে ঝুঁকে তার শরীরের সুবাস নেওয়ার সাথে বলে ওঠে, সে এগেইন। তে শব্দ করে কেঁদে ওঠে। আপনার? এগেইন বলো। আপনার? আমি। এগেইন বলো তুমি কার? তে শব্দ করে কেঁদে ওঠে। আপনার। ঠোঁটের কোণে বাঁকা হাসি নিয়ে তের গলায় পেঁচানো স্কার্ফটা ছেড়ে দেয় জাংকুক। তে চোখ বন্ধ করে রাখে। ঘন ঘন নিঃশ্বাসের সাথে কম্পিত হাত দিয়ে গলার স্কার্ফটা ঢিলে করে। জাংকুক তার থেকে সরে উঠে দাঁড়ায়। জোর জবরদস্তি করা আমার পছন্দ না। এখন যা হবে মেনে নিবে। নিজে থেকে তুমি এসেছো, বাধ্য হয়ে আর যাই হোক সেটা আমার দেখার বিষয় না। শার্টের হাত আর বোতাম খুলতে খুলতে জাংকুক আয়নায়
তেয়ের দিকে চেয়ে বলে। তে চোখ বন্ধ করে সেভাবে শুয়ে আছে, নড়াচড়া করছে না। করবে কি করে? এক ফোঁটা শক্তিও যে তার শরীরে নেই, মস্তিষ্ক শূন্য। কি হবে, কি হবে তার সাথে? উপরওয়ালা এমন ভাগ্য কেন রাখলো তার? জীবিত থেকে কি আজ সে মরণ যন্ত্রণা সইবে? জাঙ্কুক হাতের বোতামগুলো খুলে, বুকের বোতামগুলো খুলে শরীর থেকে শার্টটা খুলে ফেলে। তে নিবু নিবু চোখে দেখছে জাঙ্কুক তার দিকে আসছে। জাঙ্কুক তীরের কাছে এসে কিছুক্ষণ থেমে লালসা দৃষ্টিতে তীর পা থেকে মাথা অবধি দেখে, তারপর আচমকা তাকে কোলে তুলে নেয়। তে চমকে উঠে হাত পা ছোটাছুটি শুরু করে, কান্না মাখা কণ্ঠে এত বড় সর্বনাশ না করার আকুতি মিনতি করে। জাঙ্কুক বিছানার কাছে গিয়ে বিছানায় এক হাঁটু ভর দিয়ে তেকে শুয়ে দেয়। তে কাছে করুণ তার কান্না। জাঙ্কুক শান্ত ভঙ্গিতে তার পাশে বসে, দৃষ্টি তার চোখে নিবদ্ধ। তে না সুযোগ মাথা নাড়ায়, যেন কিছু না করে। জাঙ্কুক, আমি অবশ্যই করবো লিটল বার্ড। সে তেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। সম্পূর্ণ অধিকার আছে তোমার প্রতি এখন আমার। তুমি সর্বনাশী হলো, আজ থেকে এটা তোমার কর্তব্য। এখন তুমি যদি তোমার কর্তব্য পালন না করো, তাহলে আমি যে দায়িত্ব নিয়েছি সেটা ভুলে যেতে হবে। অবশ্যই সেটা তুমি চাও না। তে চোখ বুঝে অন্যদিকে ঘুরে। সে অসহায়, কতটা অসহায় করে তুলেছে তাকে। মাফ করবে না, কখনোই সেই লোকটাকে মাফ করবে না। জাঙ্কুক আস্তে আস্তে তেয়ের সব জামা কাপড় খুলে ফেলে। তে শুধু চোখ খেসে বন্ধ করে রাখে, আর চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়তে থাকে। জাঙ্কুক তেয়ের ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। সে এমনভাবে তেয়ের ঠোঁটে দখলদারি করে যেন অনেক দিনের তৃষ্ণা সে মেটাচ্ছে। তে শুধু ছটফট করতে থাকে। জাঙ্কুক তেয়ের সারা শরীরে নিজের হাতের বিচরণ চালায়। তেয়ের সর্বাঙ্গে নিজের ঠোঁটের স্পর্শ দেয়, সাথে নিজের দাঁতের চিহ্ন বসিয়ে দেয়। তেকে সে নিজের মতো করে ভোগ করতে থাকে যতক্ষণ না সে স্যাটিসফাইড হয়। এইদিকে তে এই যন্ত্রণা সহ্য করতে না পেরে সে জ্ঞান হারিয়ে ফেলে। ধরণীতে পূর্ব আকাশে সূর্য উঠেছে অনেকক্ষণ হলো। বাহিরে পাখিদের কিচিরমিচির শব্দ, হালকা শীতল বাতাসে গাছের পাতা হেয়ে দুলে নড়ছে। তে বিছানায় শুয়ে আছে, তার নগ্ন দেহে বুক পর্যন্ত ব্ল্যাঙ্কেট দেওয়া। জানালার কাছ ভেদ করে সূর্যের আলো তার চোখে মুখে পড়তেই তার চোখ মুখ কুঁচকে যায়। চোখ থেকে ঘুম সরিয়ে ধীরে ধীরে খোলার চেষ্টা করলো। শরীরে প্রচণ্ড পরিমাণ ব্যথায় নড়তে পারছে না। নড়বে কিভাবে? জানোয়ারটা খুবলে খেয়েছে তো। চোখের কোণ ভিজে উঠেছে তার। মস্তিষ্কে চারা দিয়ে উঠছে কাল রাতের ভয়ঙ্কর স্মৃতি। সে চারপাশে চোখ বোলায়। সুবিশাল বড় কামরা তার কাছে জাহান্নাম মনে হচ্ছে। তে ধীরে ধীরে ব্ল্যাঙ্কেট বুকে চেপে শোয়া থেকে উঠে ফ্লোরে পড়ে থাকা তার জামা কাপড়গুলো এক নজর দেখে, এরপর কোনো মতে বিছানা থেকে নেমে কাপড়গুলো নিয়ে সোজা ওয়াশরুমে ঢোকে। ঝর্ণার নিচে গিয়ে দাঁড়ায়। এরপর কম্পিত হাতে ঝর্ণা ছাড়তে উষ্ণ জল গায়ে স্পর্শ হতে সাথে সাথে জায়গায় জায়গায় যন্ত্রণা অনুভব করে। তার দাগহীন ত্বকে হিসাব ছাড়া কাছে ছোপ ছোপ রক্তের দাগ, ঠোঁট ফুলে রক্ত জমাট বেঁধে গেছে। নিজের এরূপ দশা দেখে চিৎকার দিয়ে ফ্লোরে বসে পড়েতে ঝর্ণার জল পড়ার সাথে তার করুণ চিৎকার চার দেয়ালের মাঝেই রয়ে যায়। কেন আমার কেউ নেই? কেন এই অসহায়ত্ব আমাকে এই জায়গায় দাঁড় করালো? কেন? ছাড়বো না আমি তাকে, কখনোই ছাড়বো না। এর থেকে বেশি সে অসহায়ত্ব বোধ করবে। ঘড়িতে সময় কয়টা জানা নেই। তে হাসপাতালের গেটের কাছে এসে দাঁড়ায়। তার শরীর চলছে না, তবুও ফার্ম হাউস থেকে সোজা এখানে এসেছে আন্টির সাথে দেখা করে, এরপর আশ্রমে ফিরবে। যাই হোক, সে ধীরে ধীরে হাঁটা ধরে। রাত থেকে না খাওয়া, ঘুমও ঠিক মতো হয়নি, পা চলছে না, শরীর মন দুটোই বেশি দুর্বল। এই দেখে সুগার যেভাবে রুম থেকে বের হয়ে তেকে দেখতে পেয়ে তিনি অত্যন্ত খুশি মুখে কাছে এগিয়ে আসে। উপরওয়ালা মুখ ফিরে চেয়েছেন তেমা। এখন থেকে ফান্ডে টাকা না, ছোট সাহেব নিজে তোমার আন্টির দায়িত্ব নিয়েছে। আরও ভালো হাসপাতালে স্থানান্তর করবে ভালো চিকিৎসার জন্য কথা বলতে এসেছেন তিনি। তে জাঙ্কুকের দিকে দৃষ্টি রেখে পরনের স্কার্টটা খিঁচে ধরে। মনের ভেতর তার ঝড় বয়ে যাচ্ছে। না সে সহ্য করতে পারছে, না সে কিছু বলতে পারছে। তোমাকে এমন দেখাচ্ছে কেন তে? তুমি কি অসুস্থ? আমি ভালো নেই আঙ্কেল, ভেতরটা চুরমার হয়ে গেছে, শরীর জ্বলে যাচ্ছে, মৃত্যুকে বারবার ডাকতে ইচ্ছে করছে। কথাগুলো মনে মনে বললেও মুখে কিঞ্চিত হাসি টেনে বলে, না আমি ঠিক আছি। কিন্তু তোমাকে দেখে তো লাগছে না। আর ঠোঁটে কি হয়েছে তোমার? ব্যথা পেয়েছি। মানুষ জন্ম থেকে মনের দিক থেকে শক্ত হয় না তে, পরিস্থিতি তাদেরকে শক্ত এবং শক্তিশালী করে তোলে। তুমি যত ভাঙবে তুমি তত শক্তিশালী হবে। ঝোপকে নিয়ে চিন্তা করো না, এবার সব ঠিক হয়ে যাবে। তের চোখ দুটো ছলছল করে ওঠে। মাথা নত অবস্থায় মাথা নাড়ায়।
এখন আমার সাথে চলো, আমাদের অবশ্যই ছোট সাহেবকে ধন্যবাদ বলা উচিত। সুগা তের হাত টেনে এগিয়ে যায়। তের ভিতরটা ধক করে ওঠে। জাঙ্কুকের সাথে ডক্টরদের কথা শেষ হলে তারা নিজ কাজে আবার চলে যান। জাঙ্কুক হাত ঘড়িতে এক নজর দেখে, অতঃপর ইয়ঞ্জনকে কিছু বলতে নিবে তখনই সুগা সামনে এসে দাঁড়ায়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ছোট সাহেব, আপনি সাহায্য না করলে জিহবকে বাঁচানো সম্ভব হতো না। জাঙ্কুকের মুখভঙ্গি শান্ত। সে সুগার দিক থেকে দৃষ্টি সরিয়ে তার পিছনে মাথা নত করে দাঁড়িয়ে থাকা তের দিকে তাকায়। তার অসহায় সাদা গোলাপ। মনে মনে হাসে সে। সুগা তেকে আস্তে করে বলে, ধন্যবাদ বলতে, তোমার আন্টি এত বড় সাহায্য করলেন। তে চুপ, না নড়াচড়া করছে, না মাথা তুলে তাকাচ্ছে, না কিছু বলছে। শক্ত হয়ে দাঁড়িয়ে আছে সে। জাঙ্কুক ঠোঁট কামড়ে ধরে। তার এখনো এক গুয়ে জেদ দেখে। এত কিছুর পরও সে তার সাহস ভাঙতে পারেনি। তবে খারাপ না, অপছন্দনীয় জিনিস আজকাল ভালো লাগে, আরও আকর্ষণ অনুভব করে। তার সব ধরনের প্রতিক্রিয়াতে সে ইমপ্রেস ছিল। সুগা তেকে ধমক দিতেই যাবে যেন জাঙ্কুককে ধন্যবাদ বলে। এরই মধ্যে নার্স এসে বলে ভেতরে যাওয়ার জন্য। সুগা তাড়াতাড়ি জেহবের কেবিনে চলে যায়। জাঙ্কুক হালকা ঘাড় কাত করে ফিসেল হাসে। দুঃখজনক ব্যাপার বলে সে চুকচুক শব্দ করলো, এত চাপ নিতে হবে না এখন, প্রয়োজন নেই তোমার ধন্যবাদের। তীর চোয়াল শক্ত হয়ে যায়। জাঙ্কুক তার দিকে 2 কদম বাড়ায়। এরপর হালকা ঝুঁকে ফিসফিস করে, রেস্ট নাও, কিছুদিন সময় দিলাম, পরে না হয় নিজের মতো করে ধন্যবাদ নিয়ে নেব। জাঙ্কুক ঠোঁটে হাসি বজায় রেখে সোজা হয়ে দাঁড়ায়। তাকে পূর্ণ দৃষ্টিতে দেখে এরপর তার দিকে হাত বাড়ায়। তে এবার ভীতু হয়ে সরে যেতে নেয়, তবে জাঙ্কুক তার বাঁধা ভেজা চুলগুলো টান মেরে খুলে ফেলে। খোলা রাখবে। অতঃপর সে পাশ কাটিয়ে চলে যায়। তের শরীর এবার আর ধরে রাখতে পারছে না। তার আশেপাশে সব ঘুরছে, ঝাপসা হয়ে আসছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কোনো মতে পা বাড়ানোর সে শক্তি যোগায়, কিন্তু শরীর যেন কুলিয়ে উঠতে পারে না। সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। জ্ঞান হারানোর পর তে চোখ খুলেছিল সন্ধ্যার দিকে। সে যখন চোখ খুলে প্রথম সুগা আঙ্কেলের চিন্তিত মুখটা দেখতে পেয়েছিল। তিনি নরম কণ্ঠে শরীরের অবস্থা জিজ্ঞাসা করার পর একটু শাসনও করেছিল। হ্যাঁ, এটাই তো মিস করেছিল, তবে আন্টি হলে হয়তো বেশি ভালো হতো। যাই হোক, তাকে স্যালাইন দেওয়া হয়েছিল। শরীরে অতিরিক্ত দুর্বলতা আর না খাওয়ার ফলে জ্ঞান হারিয়েছে। অতবার ঘন্টা খানেক হাসপাতালে থেকে সুগা তাকে আশ্রমে দিয়ে গিয়েছিল। আপাতত সে নিজের ঘরে। রাত মোটামুটি অনেক হয়েছে। আশ্রমে সকলে হয়তো ঘুমিয়ে পড়েছে। সেও লাইট অফ করে বিছানার কাছে জানালার কাছে হেলান দিয়ে বসে আছে। চুলগুলো তার খোলা, ঢেউ খেলানো চুলে বাতাসে উঠছে। ঘুম নেই চোখে তার। মন এখনো দুর্বল। ভেতরে কষ্টের দলা পেকে নাজেহাল অবস্থা। জীবন কোন দিকে মোড় নিচ্ছে বুঝতে পারছে না। আচ্ছা, তার জীবনটা এমন কেন? ছোটবেলা মা বাবা মৃত্যুর পর জায়গা হলো আশ্রমে। এখানে এসে কিছু না থাকার পরও অনেক কিছু পেয়েছে। বছর খানেক ভালোই কাটছিল আশ্রমের সবাই। সাইনও তার ছোট্ট একটা সাধারণ জীবন ছিল হাসি খুশির। কিন্তু তে চোখ বন্ধ করে কয়েকবার বড় বড় শ্বাস ফেলে। তার মনে আছে কিশোরীকালের সেই নিষ্ঠুর ব্যক্তিকে, যাকে সে একসময় ভুলে গিয়েছিল, কিন্তু এভাবে তার জীবনে অন্ধকার নিয়ে আসবে, তাকে অসহায়তার শেষ সীমানা নিয়ে যাবে, তার কামক বাসনা বিনোদনের জন্য তাকে বাধ্য করবে, ব্ল্যাকমেল করবে। উপরওয়ালা তার ভাগ্যে এমন কিছু রেখেছিল কেন? কোন অপরাধে? সময়ের সাথে বেশ কিছুদিন কেটে গেল। তের শরীরের অবস্থা এখন ভালো। সব সময়ের মতো এই দিনকাল চলছে। স্কুল, আশ্রম আর এখন হাসপাতালে যাওয়া আসা। আন্টির শরীরের অবস্থাও আগের থেকে অনেক উন্নত হয়েছে। এইসব দেখে সুগা আঙ্কেল খুশি হয়ে দিন রাত সাহায্য করার ব্যক্তির জন্য দোয়া করেছেন। তবে তে মনে মনে তাচ্ছিল্য হেসেছিল। তার কিছু করার ছিল না বা নেই, তাই এত সুযোগ সুবিধা। এটা তার বিনিময়ের ফল। তার আন্টি সুস্থ আছে। এখন সে কথা বলতে পারছে, নড়াচড়া করতে পারছে। মহৎ দয়ার নাটক প্রশংসার মতো। সত্যি নিষ্ঠুর নির্দয় লোকটির পৈশাসিক মহৎ দয়ার নাটক প্রশংসা করার মতো। সেটা বুঝে গেছে, আটকে গেছে সে। জঘন্য চাওয়া পাওয়ার মাঝে সে আটকে গেছে। তার দোষ কি এটাই ছিল? সে তার কাছে সাহায্য চাইতে গিয়েছিল। নিজ ভাবনা নিজেকে প্রশ্ন করে ওঠে। তখনই আসমিক হেডমাস্টারের কণ্ঠ তার কানে ভেসে ওঠে। তে, তুমি এ ব্যাপারে কি বলতে চাও? তার বরাবর বসা হেডমাস্টার উনি জিজ্ঞাসা করে ওঠেন। তে তার দিকে দৃষ্টি ফেলে কিছুটা আমতামতা করে। ভুল জায়গায় ভুল কিছুর ভাবনায় পড়ে গিয়েছিল। আসলে স্যার, আমি চাচ্ছিলাম না যে। আমি জানি তুমি চাচ্ছ না। তার কথা শেষ হওয়ার আগে হেডমাস্টার বললেন, আমি চাকরি করার জন্য জোরও করছি না। এটা অবশ্যই সম্পূর্ণ তোমার উপর। আমি শুধু কিছুদিনের জন্য সাহায্য চাইছি।
আজ তোমার স্কুলের শেষ দিন ছিল। আমি বলছি তুমি আর কিছুদিনের জন্য চাকরিতে থাকো। স্কুলের শিক্ষকদের কমতি, কয়েকদিন পর আরেকজন জয়েন করবে, তখন তুমি চাকরি ছেড়ে দিও, আমি তোমাকে এর বেতন দিব। তে এই খাত দিয়ে আর এক হাতের তালু ঘষে, কিছুক্ষণ ভাবে, তারপর বলে ওঠে, আচ্ছা ঠিক আছে স্যার, আমি আরো কিছুদিন চাকরিতে থাকবো। অতঃপর কথা শেষ হলে সে হেডমাস্টারের কক্ষ থেকে বের হয়ে আশ্রমের উদ্দেশ্যে হাঁটা ধরে। সে যখন মাঠ পেরিয়ে স্কুলের গেট দিয়ে বের হতে নেয়, আসামে কালো কোট পরা ইয়ংজম তার সামনে এসে হাজির হয়। হ্যালো ম্যাম, ভালো আছেন? মৃদু হাসির সাথে জিজ্ঞাসা করে ওঠে। হঠাৎ তে তাকে দেখে জমে যায়, তার বুকের ভিতরটা চিপ দিয়ে ওঠে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে। ইয়ংজন তার প্রতি উত্তরের অপেক্ষা না করে তার দিকে ফোনটা বাড়িয়ে দেয়। কথা বলুন ম্যাম। তে তার দিক থেকে চোখ সরিয়ে ভীত দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে, এরপর কম্পিত হাতে ধীরে ধীরে ফোনটা হাতে নিয়ে কানের কাছে ধরতে অতি পরিচিত ভারী গলার পুরুষালী কণ্ঠস্বর শুনতে পায়। রেস্ট নেওয়ার অনেক সময় দেওয়া হয়েছে লিটল বার্ড, এখন চুপচাপ ইয়ঞ্জনের সাথে গাড়িতে উঠে বসো। তের হাত অনবরত কাঁপছে, চোখ দুটো ছলছল করে ওঠে, ঠোঁট কামড়ে ধরেছে সে। অতঃপর তে ফোন করে আশ্রমে বলে দেয় তার আসতে দেরি হবে, স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মিটিং আছে, তারও থাকতে হবে। মিথ্যে কথাটা যখন সে বলেছিল তার কণ্ঠস্বর কাঁপছিল, নিজেকে নিজের কাছে ভীষণ ছোট মনে হচ্ছিল। কী কারণে সে মিথ্যে বলছে, কী কারণে? সে কি ওইসব নারীদের মতো যারা পুরুষের ব্যক্তিগত নারী থাকতেও তাদের জীবনে আরেক নারী হতে চায়? হ্যাঁ ঠিক, কিন্তু সে বাধ্য হয়ে এসব করছে। আজ সে জায়গায় দাঁড় করিয়েছে ওই নিষ্ঠুর ব্যক্তি। তে হাতের উল্টো পেট দিয়ে চোখের জল মুছে সে আপাতত দাঁড়িয়ে আছে জাহান্নামের দরজার কাছে, যেখানে সে এর আগেও এসেছিল। ভীষণ ভয় লাগছে, কতটা ভয় তার জানা নেই, কিন্তু লাগছে। তার সামনে ইয়জন দরজা খুলে দাঁড়িয়ে, ম্যাম ভিতরে আসুন, আপনার জন্য স্যার অপেক্ষা করছেন। তের ভিতরটা চিপ দিয়ে ওঠে, অসহায় দৃষ্টিতে ইয়জনের দিকে তাকায়, কিন্তু তাকিয়ে লাভ কি, সেও তো ওই লোকেরই হুকুমের গোলাম। তে ভিতরে প্রবেশ করতেই ইয়জন কিছুটা শব্দ করে দরজা লাগিয়ে চলে যায়। তে চমকে পিছনে তাকায়, আজকাল তার ভয় কোন পর্যায়ে ভিতরে বাধা বেসেছে বলতে পারে না। তার চোখ আবারও ছলছল করে ওঠে, তবে কাঁদে না, কষ্ট হলেও চোখের জল চোখেই আটকে থাকে। অতঃপর সে আবার সামনের দিকে ঘুরে তাকায় আর চোখাচোখি হয় জাঙ্কুকের সাথে, যে তার থেকে কিছুটা দূরে পকেটে হাত গুজে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। জাঙ্কুক তার দৃষ্টি নিবদ্ধ রেখে ধীরে ধীরে এগোয়। লং টাইম নো সি মাই লিটল বার্ড। তার গম্ভীর ভারী কণ্ঠ। তে জড়সড় হয়ে দাঁড়ায়, তার কাতর দৃষ্টি এদিক ওদিকে ছোটাছুটি করে। জাঙ্কুক একদম তার কাছে এসে থেমে হালকা ঘাড় কাত করে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। না, আজকে মেয়েটাকে বেশ ম্যাচিউর লাগছে, তবে তেকে সব রূপে দেখার পর তার কাছে সেই রাতের থেকে বেশি আকর্ষণীয় ও সুন্দর নারী তার কাছে লেগেছিল। সে তার পায়ের কদম বাড়ায়। তোমার কাছে কোনো অপশন নেই আমার কাছে আসা ছাড়া, তুমি জানো। তে করুণ দৃষ্টিতে তাকায়। দয়া করে আজ। বাকিটা বলার আগে সে তার হাত ধরে নিজের কাছে টেনে এনে ফিসফিস করে বলে, আজ হবে, অবশ্যই হবে। সে তার ব্যাগ আর গায়ের চাদর হাতে নিয়ে ফ্লোরে ফেলে। তোমাকে না পাওয়ার আগে আমার যতটা না আকাঙ্ক্ষা ছিল, এখন তার চেয়ে বেশি। আমি সেই রাতের কিছুই ভুলতে পারছি না। তে তুমি আমাকে জাস্ট পাগল করে দিয়েছো। নেশালো কণ্ঠে জাঙ্কুক কথাগুলো বলতে বলতে তাকে কোলে তুলে সিঁড়ির দিকে হাঁটা শুরু করে। তে এক প্রকার ছোটাছুটির সাথে করুণভাবে আপত্তি মিনতি করছে। দোতলার একদম শেষের ঘরটায় যেখানে তে সেদিন রাতেও ছিল জাঙ্কুকের সাথে, সেই ঘরে সোফার কাছে এসে জাঙ্কুক কিছুটা ছুঁড়ে ফেলে তাকে সোফার উপর। তে দ্রুত উঠে যেতে নিলে জাঙ্কুক ঝুঁকে কিছুটা তাকে আটকে থমকে উঠে। বলেছিলাম না, জোর জবরদস্তি আমার পছন্দ না। আর আন্টির সুস্থতা দেখে কি সাহস বাড়ছে নাকি? সাহস কমিয়ে দেয়। মুহূর্তে থেমে জাঙ্কুকের দিকে তাকায়। এতক্ষণ যে জল আটকে ছিল চোখে, এবার ঠিকই পড়া শুরু হলো। জাঙ্কুক কিছুটা শব্দ করে হেসে তার থুতনিতে হাত রেখে ফিসফিস করে বলে, আহ, পাখির ছটফট শেষ। এটা খুব দুঃখজনক। সোজা হয়ে দাঁড়ায় সে, হাতের ঘড়ি আর শার্টের বোতাম খুলতে খুলতে বলে, কখনোই ভেবো না তোমার আন্টি সুস্থ হয়ে গেলে তুমি অবাধ্য হবে। তোমাকে আটকানোর মতো আমার কাছে কিছু থাকবে না। জাঙ্কুক তার পরনের শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে তার একদম কাছে এগোয়। তে তার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে, তোমার আন্টি দ্বিতীয়বারের মতো অ্যাক্সিডেন্ট হলে তাকে কিন্তু বাঁচানো সম্ভব হবে না। কথাটা বলেই জাঙ্কুক তে ঠোঁট গাঢ়ভাবে আঁকড়ে ধরে। তে চোখ বন্ধ করে নেয়।
তার চোখের কোণ বেয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। দুজন ধীরে ধীরে সোফায় শুয়ে পড়ে। জাঙ্কুক তার কপালে আবারও ঠোঁটের স্পর্শ দেয়। এরপর আস্তে আস্তে তের গলায় মুখ ডুবায়, তেকে সম্পূর্ণ উন্মুক্ত করে তের উপর নিজের দখলদারি চালায়। তার বিশাল দেহের ভার তের উপর ছেড়ে দেয়। আমি তোমাকে অনুমতি দিচ্ছি, অধিকার দিচ্ছি আমাকে ঘৃণা করার। তে বিপরীতে কিছু বলে না। ক্লান্ত শৈলে দুজন চোখ বন্ধ করে একে অপরের সাথে শুয়ে থাকে। আর কোনো কথোপকথন হয় না। বিকেলের দিকে জানালা দিয়ে উত্তরের হিম বাতাস ঘরের ভিতর ঢুকছে। এতে তে শৈলে মৃদু কম্পন। এখনো সে এলোমেলো অবস্থায় ফ্লোরে শোয়া। সে পলকহীন দৃষ্টিতে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে সে যেন জীবন্ত লাশ। পাশে জাঙ্কুক চোখ বুজে তাকে জড়িয়ে ধরে রেখেছে। তার উষ্ণ শরীর তার কম্পন টের পাচ্ছে। বিছানায় চলো লিটল বার্ড, সে ভারী কণ্ঠে বলে উঠল। তে নির্বিকার, নাড়াচাড়া করছে না। মাঝে মাঝে শুধু গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। হয়তো জীবনের উপর তার বিতৃষ্ণা চলে এসেছে। কোনোভাবে দমটা যদি আটকে যায় এই জাহান্নাম থেকে মুক্তি পেত সে। জাঙ্কুক তেকে চুপ থাকতে দেখে চোখ খুলে তাকায়। অনেকটা সময় ধরে তারা ফ্লোরে শুয়ে আছে। তের শরীর ঠান্ডা হয়ে পড়েছে। সে শোয়া থেকে উঠে কোনো কথা ছাড়া তেকে কোলে তুলে বিছানার দিকে এগোয়। জাঙ্কুক তেকে বিছানার কাছে গিয়ে নিয়ে তাকে শুয়ে দেয়। তার পরনে শুধু প্যান্ট আর গায়ে কিচ্ছু নেই। তেকে এভাবে চুপচাপ প্রতিক্রিয়াহীন দেখে সেও পাশে বসে কিছুক্ষণ সরু দৃষ্টিতে তাকে দেখে। অতঃপর ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা ফুটিয়ে তোলে। কিছু জিনিস মেনে নেওয়া ভালো লিটল বার্ড। হাত বাড়িয়ে তার মুখের সামনে পড়ে থাকা চুলগুলো অতি যত্নে সরিয়ে দেয়। সেটা নিজের জন্য হোক বা খুব কাছের কারোর জন্য, নিজের ভালো তো পাগলও বুঝে। অবশ্যই তুমি চাইবে না তোমার জন্য এমন কেউ কষ্টে থাকুক যাকে তুমি দেখে কষ্ট পাবে। তে বাহিরের দিকে দৃষ্টি রেখে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। জাঙ্কুক হাসি চওড়া করে তের কপালে ঝুঁকে নিজের ঠোঁটের স্পর্শ দেয়। নিজের মনকে নিজের শরীরের মতো করতে যে এক পর্যায়ে আমাকে পাওয়ার জন্য ছটফট করে। জাঙ্কুক কথাটা ফিসফিস করে তার কানের কাছে গিয়ে বলে। তাদের ঘনিষ্ঠ মুহূর্তে তে যখন নিজের জেদকে আর ধরে রাখতে পারে না এবং এক সময় কাবু হয়ে পড়তে বাধ্য হয়, জাঙ্কুক সেটাই বোঝাচ্ছে। তে চোখ মুখ শক্ত করে জাঙ্কুকের দিকে ঘুরে। তার ফর্সা আবেদনময়ী শরীরের এলোমেলো ড্রেস, চোখে মুখে ক্রোধ। জাঙ্কুক ঘোর লাগা দৃষ্টিতে তাকে দেখে। তে তাতে দাঁত চেপে বলে, গা গলিয়ে আসছে আমার আপনার কথা শুনে। সত্যি বলছি, একটা মানুষ এতটা জঘন্য কি করে হতে পারে? আমার চাওয়ার মাঝে যদি আমি জঘন্য হয়ে থাকি তাহলে আমি তাই। তুমি যা ভাবার ভাবো। কথাটা বলতে বলতে তের মাথায় এমন ভাবে হাত বোলায় যেন তে তার পোষা প্রাণী। তে ফের মুখ ঘুরিয়ে নেয়। আপনার শারীরিক সুখের আনন্দ চাওয়ার ছিল। আপনার হুবহু স্ত্রী আছে। আপনি চাইলে ওই ধরনের নারীদের থেকেও সুখ নিতে পারতেন। কেন আমার মতো অসহায় এতিম মেয়েকে এই পর্যায়ে নিয়ে আসলেন? আমার তো কিছু ছিল না। আপনি আমাকে আমার ভিতর থেকে নিঃস্ব করে দিলেন। দোষ কি এটাই? আমি আপনার থেকে সাহায্য চেয়েছিলাম। আমি বিরক্ত হচ্ছি তে। বারবার এক কথা বলে আমাকে বিরক্ত করো না। তোমার জন্য এটাই ভালো। তুমি সব কিছু মেনে চুপচাপ নিজের মতো থাকো। তোমাকে আমার নাম দিয়েছি। রক্ষিতা বানানোর হলে হালাল বানাতাম না। তোমাকে আমি চেয়েছি, হ্যাঁ, অনেক কিছু পাওয়ার ছিল। এখন আমি পাচ্ছি। অধিকার করতে চেয়েছিলাম আমি তোমাকে। আর অধিকার 1-2 দিনের জন্য হয় না। তে তাচ্ছিল্য হাসে। দুঃখিত ছোট সাহেব, এভাবে বলা আমার ঠিক হয়নি, মাফ করবেন। কিন্তু চরিত্রহীন পুরুষদের আমার সহ্য হয় না। একজন নারী রেখে আর একজন নারীকে বৈধ ধর্ষণ অধিকার বানিয়ে বাকি কথা আর বলতে পারলো না। তের চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। জাঙ্কুকের মুখ থেকে হাসি সরে গেছে। সে বসা থেকে উঠে গম্ভীর মুখে বিছানার পাশে রাখা ফোন আর সিগারেটের প্যাকেট নিতে নিতে বলে, মেনে নিতে পারলে ধর্ষণ মনে হবে না। আর মেনে নিতে না পারলে আমার কিছুই নেই। চাহিদা মতো আমি সবকিছু আদায় করে নেব। আশা করি আজ বুঝে গেছো। আর নিজের বিষয়, যে যার জায়গায় থাকবে তোমরা। আগেও বলেছিলাম, একজন নারী থাকা অবস্থায় আর একজন নারীর প্রতি আকর্ষণ আমার কাছে ভুল না। তীর চোয়াল শক্ত হয়ে যায়। মনে হচ্ছে কেউ তার শরীরে বিষ ছিটিয়ে দিচ্ছে। এমন ভাবনার পুরুষকে চরিত্রহীন পুরুষ বলে। চরিত্রহীন পুরুষ, বুঝতে পেরেছেন? শেষের কথাটা চেঁচিয়ে বলে ওঠে। জাঙ্কুক বারান্দার দিকে যেতে যেতে বলে, নিজের ভালো বোঝাতে, না হলে জীবনে এর থেকেও খারাপ কিছু হতে সময় লাগবে না। বিশাল বড় খোলা বারান্দার চারপাশে সবুজে ঘেরা, যার ফলে সময়ের সাথে সাথে অন্ধকারে বোধহয় দ্রুত নেমে পড়েছে। জাঙ্কুক বারান্দায় এক পাশে গিয়ে দাঁড়ায়।
বাইরে ঠান্ডা বাতাস তার গায়ে কোনো প্রভাব ফেলছে না। তার কাছে এই আবহাওয়া স্বাভাবিক লাগছে। সে দক্ষতার সাথে সিগারেট ধরিয়ে দু ঠোঁটের মাঝে চেপে ধরে। এরপর হাতের ফোনের দিকে এক নজর তাকায়। লিজার অনেকগুলো মিস কল স্ক্রিনে জ্বলজ্বল করছে। তৎক্ষণাৎ আবার ফোন সাইলেন্ট বলে শব্দ হচ্ছে না। জাঙ্কুক ঠোঁট থেকে সিগারেট সরিয়ে ফোন রিসিভ করে। কখন আসবে জাঙ্কুক? আমি অপেক্ষা করছি তো, ভুলে গেছো আজ আমাদের যে আমার বাসায় যাওয়ার কথা? জাঙ্কুক সিগারেট টান দিয়ে ধোয়া বাতাসে উড়িয়ে গম্ভীর কণ্ঠে শোধায়। ভুলিনি, তবে তুমি যাও, আমি আজ ব্যস্ত। ব্যস্ত মানে তুমি তো ফ্যাক্টরি থেকে বের হয়ে গেছো, তাহলে এখন কি তোমাকে আমার এর জবাব দিতে হবে? যা বলেছি তাই। জাঙ্কুক বিরক্তি নিয়ে ফোন কেটে দেয়। এইদিকে লিজা দাঁত কিরমির করে ঠাস করে বিছানায় ফোনটা ছুঁড়ে ফেলে। লিজা সবিনের দিকে তাকিয়ে বলে, তোমার ভাইয়ের মতিগতি আমার ঠিক লাগছে না সবিন। আমি যা ভাবছি তা যদি সত্যি হয়, আমি কিন্তু ছেড়ে দেওয়া মেয়ে না। আমি মানব না, নিজ জায়গাও কখনো ছাড়বো না। সবিন হতাশ তবুও আশ্বস্ত গলায় বলে, তুমি বেশি ভাবছো লিজা। সিরিয়াসলি সবিন, তুমি এটা বলছো? জাঙ্কুক তোমার ভাই বলে কি চোখে পড়ছে না কিছু? ভুলে গেছো কয়েকদিন আগে দেখা তার পিঠে নখের আঁচড়গুলো? তোমার কি মনে হয় আমি বোকা, আমি কিছু বুঝি না? তোমার বুড়ো যে ধোকা দিচ্ছে আমি বেশ বুঝতে পারছি, কিন্তু আমার কিছু যায় আসে না এসবে। তবে এখন যায় আসছে কেন জানো? আমি দেখছি আমার জায়গার নড়চড় হবে, আর এটা আমি কখনোই হতে দেব না।